আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র কোন কোন পাঠ থেকে আপনাদের আজকের পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসবে এই বিষয়টি দেখাবো। তারপর শিক্ষার্থী আমি আপনাদের একটি অংশ বুঝিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। সংক্ষেপে কথা বলি এখানে, কারণ হলো আপনারা সবাই আজকের পরীক্ষার জন্য অনেক ছাত্র আমার পরীক্ষার আপনারা পরিণতি দ্বিতীয় পত্র বই পাননি, সেই জন্য শিক্ষার্থী আজকের এই ভিডিওটি করা, কারণ এই মুহূর্তে ভিডিও করার তেমন সম্ভাবনা কম। তারপর দেখেছে শুধু জাস্ট যে সমস্ত ছাত্রদের বই নাই তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা। আপনারা সবাই এখানে পলাশী যুদ্ধের যে অংশটা আছে উপনিবেশিক শক্তির আগমন, এই অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এটা প্রয়োজনে আপনার স্ক্রিনশট দিয়ে তারপর শিক্ষার্থী আপনারা একটু পড়বেন। আজকের জন্য এই পলাশী যুদ্ধের এই অংশটা সবাই ভালোভাবে পড়ে পরীক্ষার হলে যাবেন। পলাশী যুদ্ধের অংশটা গেল। এরপর শিক্ষার্থী আপনারা বেঙ্গল পার্টিশন বা বঙ্গভঙ্গ যাদের হাতে সময় একেবারে কম, আপনারা এই বঙ্গভঙ্গ, পলাশী যুদ্ধ, লাহোর প্রস্তাব এই সমস্ত পাঠগুলো আপনারা পড়ে শিক্ষার্থী পরীক্ষার হলে যাবেন। বঙ্গভঙ্গ, লাহোর প্রস্তাব, তারপর হলো আপনার হলো পলাশী যুদ্ধ। এখানে হলো আপনার 34 পৃষ্ঠা হলো লাহোর প্রস্তাব। আর ইউনিট 2 থেকে আপনারা পড়ে যাবেন। আর বঙ্গভঙ্গের যে সৃজনশীল প্রশ্ন দুইটা এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে আপনার 45 পৃষ্ঠায় সৃজনশীল প্রশ্ন দিয়ে একটু পড়ে যাবেন। এরপর শিক্ষার্থী এই যে আমাদের এই ঢাকা সিটি কর্পোরেশনের যে অংশটা দেওয়া আছে, এটা কিন্তু বঙ্গভঙ্গের সাথে আপনার সম্পৃক্ত, অতএব এই পাঠটাও পড়ে দেবেন, কারণ এটার সাথে মিল রেখে আপনার সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। এবার আমি আপনাদেরকে দ্বিতীয় অধ্যায়ের যেই অংশটা বলবো, দুইটা পাঠ এখানে বলবো গুরুত্ব সহকারে। একটা হলো ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলন, এটা ভালোভাবে আপনারা সবাই পড়বেন। ভাষা আন্দোলনের গুরুত্ব, দেখ শিক্ষার্থী এই পাঠগুলো পড়ার পরে আমি আপনাদের এখানে চতুর্থ অধ্যায়টা আমি আপনাদের এই অংশের একটা ক্লাসের ব্যবস্থা করব, আপনারা সবাই যাতে উপকৃত হন। তবে শিক্ষার্থী আমার এই আজকের ক্লাসে আপনারা যদি একটু মনোযোগ দেন, আপনাদের নৈবিত্তিক হবে এবং প্রশ্নগুলো সম্পূর্ণ হবে। তাহলে বলবেন স্যার যদি আগে থেকে আরও ক্লাসটা দিতেন আমরা উপকৃত হতাম। আসলে শিক্ষার্থী বিমান দুর্ঘটনার পর থেকে মনমানসিকতা আপনার আগের মতো নেই, যাতে আপনাদেরকে আমি
একটু বেশি বেশি করে ক্লাস দিতে পারবো। এই জন্য কয়েকটা দিন একটু এইভাবে কেটে গেছে। তবে শিক্ষার্থী আগামী দিনগুলোতে আবার চেষ্টা করব ঘুরে দাঁড়িয়ে আপনাদেরকে ক্লাসগুলো নিয়মিত দেওয়ার জন্য। প্রথমত এখানে আমি আপনাদের সংবিধানের যে বিষয়টা সময় নষ্ট না করে আপনাদের মূল পার্টে চলে যাব। সংবিধানে আপনাদেরকে বলি, বাংলাদেশের সংবিধানে 153টি অনুচ্ছেদ রয়েছে। কয়টি অনুচ্ছেদ রয়েছে? 153টি অনুচ্ছেদ রয়েছে এবং 4টি মূলনীতি রয়েছে। সবাই তো আমার সাথে সাথে কথাগুলো বলবেন, দেখবেন ইনশাল্লাহ আপনারা সবাই উপকৃত হবেন। বাংলাদেশের সংবিধানে আমরা বলেছি 153টি অনুচ্ছেদ, তারপর 4টি মূলনীতি। আপনারা এগুলো একটু মনে রাখবেন, 153টি অনুচ্ছেদ, 4টি মূলনীতি। এবার আসেন, আপনার এখানে আমাদের সংবিধানে আপনার 1 থেকে শুরু করে 11টি বিভাগ রয়েছে। এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 11টি বিভাগ, পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে। আপনারা সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন, যাতে আমি আপনাদের বিষয়গুলো বুঝিয়ে দিতে পারি, আপনারা উপকৃত হন। তাহলে এখানে আজকে বলেছি 153টি অনুচ্ছেদ, 4টি মূলনীতি, এবং এই 4টা মূলনীতির কথা যে বলেছি আপনাদের, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই 4টা বিষয় থেকে আপনাদের নিশ্চিত শিক্ষার্থী এখানে প্রশ্ন আসবে। এই জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই পেজ থেকে নিশ্চিত আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। যাই হোক, আমি এখানে কথা না বাড়িয়ে, আমার সময়ও কম, আমি মূল কাজে থাকি। তাহলে প্রথম ভাগে আমাদের হলো প্রজাতন্ত্র। প্রথম ভাগে, সংবিধানের প্রথম ভাগে রয়েছে প্রজাতন্ত্র। দ্বিতীয় ভাগে রয়েছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। আপনি বলবেন সংবিধানের দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সংবিধানের দ্বিতীয় ভাগের 8 নং অনুচ্ছেদে, কারণ এই 4টা মূলনীতি 8 নং অনুচ্ছেদে, সংবিধানের দ্বিতীয় ভাগে অর্থাৎ 8 নং অনুচ্ছেদে 4টি মূলনীতির কথা বলা হয়েছে। 1 নম্বর হলো জাতীয়তাবাদ, 2 নম্বর হলো সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম। এখন শিক্ষার্থী আপনার সংবিধানের দ্বিতীয় ভাগে 8 নং অনুচ্ছেদে আপনার এই 4টি মূলনীতির কথা বলা হয়েছে, কারণ সংবিধানের দ্বিতীয় ভাগটাই মূলনীতিসমূহ। কিন্তু আবার 9 নংয়ে জাতীয়তাবাদ, 10 নংয়ে সমাজতন্ত্র, 11 নংয়ে গণতন্ত্র, 12 নং হইল ধর্মনিরপেক্ষতা। আমি আপনাদের বলি, 8 নংয়ে পাবো 4টা মূলনীতিকে একসাথে। সংবিধানের দ্বিতীয় ভাগে 8 নং অনুচ্ছেদে 4টি মূলনীতির কথা বলা হয়েছে, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। কিন্তু শিক্ষার্থী আবার আপনার এই জাতীয়তাবাদকে 9 নংয়ে নেওয়া হয়েছে, সমাজতন্ত্র 10, গণতন্ত্র 11 আর ধর্মনিরপেক্ষতা হলো 12। তাহলে আমাদের কথাটি মনে রাখতে হবে এইভাবে, যে বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি রয়েছে। আবার আমরা বলতে পারি রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতি 8 নং অনুচ্ছেদে রয়েছে। কয় নং অনুচ্ছেদে? 8 নং অনুচ্ছেদে। 4টা মূলনীতি 8 নং অনুচ্ছেদে। কিন্তু আবার আলাদা আলাদাভাবে জাতীয়তাবাদ 9 নংয়ে, সমাজতন্ত্র 10 নংয়ে আর গণতন্ত্র হলো 11 নংয়ে, ধর্মনিরপেক্ষতা হলো 12 নংয়ে রয়েছে। তার মানে শিক্ষার্থী এখানে আমাদের সংবিধানের দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, প্রথম ভাগে প্রজাতন্ত্র, তারপর শিক্ষার্থী আমরা এখানে বলেছি যে দ্বিতীয় ভাগের 8 নং অনুচ্ছেদে 4টি মূলনীতির কথা বলা হয়েছে। আবার শুধু 9 নংয়ে জাতীয়তাবাদ, 10 নংয়ে সমাজতন্ত্র, 11 নংয়ে গণতন্ত্র, 12 নংয়ে ধর্মনিরপেক্ষতা। এবার
তৃতীয় ভাগে আমাদের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, আমরা বলবো তৃতীয় ভাগে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি দ্বিতীয় ভাগে। রাষ্ট্র পরিচালনার 4 মূলনীতি কয় নং অনুচ্ছেদে? 8 নংয়ে। যদি বলে জাতীয়তাবাদ, শুধু জাতীয়তাবাদ, আপনি বলবেন 9 নংয়ে। সমাজতন্ত্র 10, গণতন্ত্র 11, ধর্মনিরপেক্ষতা হলো 12। আর তৃতীয় ভাগে রয়েছে মৌলিক অধিকার সমূহ। আর চতুর্থ ভাগে রয়েছে নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগ তাহলে প্রথম ভাগে প্রজাতন্ত্র, দ্বিতীয় ভাগে মূলনীতি সমূহ, 3 নম্বরে মৌলিক অধিকার, চতুর্থ ভাগে নির্বাহী বিভাগ, 5 নম্বরে আইনসভা, জাতীয় সংসদ, আইনসভা। তাহলে শিক্ষার্থী আমরা বলবো 1 নম্বরে প্রজাতন্ত্র, 2 নম্বরে মূলনীতি সমূহ দ্বিতীয় ভাগে, তৃতীয় ভাগে মৌলিক অধিকার, চতুর্থ ভাগে নির্বাহী বিভাগ, পঞ্চম ভাগে আইনসভা বা জাতীয় সংসদ। কারণ আমাদের দেশের আইনসভার নাম হলো জাতীয় সংসদ। পরে ষষ্ঠ ভাগে রয়েছে শিক্ষার্থী বিচার বিভাগ। সংবিধানের ষষ্ঠ ভাগে রয়েছে বিচার বিভাগ। সপ্তম ভাগে রয়েছে ইসি অর্থাৎ ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন রয়েছে সংবিধানের 7ম ভাগে। পরীক্ষায় প্রশ্ন আসে সংবিধানের কত নং, মানে মূলত আমি আপনাদের বলি সংবিধানের 7ম ভাগে 118 নম্বর থেকে 126 নং অনুচ্ছেদ পর্যন্ত নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। তার মানে শিক্ষার্থী প্রথম ভাগে রয়েছে প্রজাতন্ত্র, দ্বিতীয় ভাগে মূলনীতি, তৃতীয় ভাগে মৌলিক অধিকার, চতুর্থ ভাগে নির্বাহী বিভাগ, 5 নম্বরে পঞ্চম ভাগে আইনসভা, ষষ্ঠ ভাগে বিচার বিভাগ বা সুপ্রিম কোর্ট, 7 নম্বরে নির্বাচন কমিশন 7ম ভাগে, 8ম ভাগে হইল সিএজি কম্পোলার অ্যান্ড অডিটর জেনারেল। মোট কথা হইল মহা হিসাব নিরীক্ষক। আপনারা সবাই একটু মুখস্থ করে যাবেন এই কথাগুলো, যে প্রথম ভাগে প্রজাতন্ত্র, দ্বিতীয় ভাগে মূলনীতি, তৃতীয় ভাগে মৌলিক অধিকার, চতুর্থ ভাগে নির্বাহী বিভাগ, পঞ্চম ভাগে আইনসভা, ষষ্ঠ ভাগে বিচার বিভাগ, সপ্তম ভাগে নির্বাচন কমিশন, অষ্টম ভাগে মহা হিসাব নিরীক্ষক যিনি সমগ্র বাংলাদেশের হিসাব রাখেন। তারপরে নবম ভাগে রয়েছে বাংলাদেশ কর্ম কমিশন, কর্ম বিভাগ অর্থাৎ যে বিভাগের অধীনে বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা চাকরি করেন বা চাকরি পান, সেই কর্ম বিভাগ। আর 10ম ভাগে রয়েছে সংবিধানের 10ম ভাগে রয়েছে সংবিধানের বিধান সংশোধন। অর্থাৎ আমাদের এই সংবিধান, বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত 17 বার সংশোধন করা হয়েছে, কিন্তু আপনাদের বইয়ে 16 বার রয়েছে। সেই জন্য শিক্ষার্থী আপনাদের যদি প্রশ্ন আসে সংবিধান কতবার সংশোধন করা হয়েছে, আপনারা বলবেন 16 বার। এটা আমাদের সংবিধানের 142 নং অনুচ্ছেদে, মানে 10ম ভাগের 142 নং অনুচ্ছেদে সংবিধানের বিধান সংশোধনের কথা বলা হয়েছে। তাহলে প্রথম ভাগে প্রজাতন্ত্র, দ্বিতীয় ভাগে মূলনীতি, তৃতীয় ভাগে মৌলিক অধিকার, চতুর্থ ভাগে নির্বাহী বিভাগ, পঞ্চম ভাগে আইনসভা। আর ষষ্ঠ ভাগে রয়েছে বিচার বিভাগ বা সুপ্রিম কোর্ট, সপ্তম ভাগে নির্বাচন কমিশন, অষ্টম ভাগে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, আর নবম ভাগে হইল কর্ম বিভাগ। আর 10ম ভাগে রয়েছে সংবিধানের 142 নং অনুচ্ছেদে 10ম ভাগে রয়েছে সংবিধানের বিধান সংশোধন। আপনারা দেখতে চাইলে আমি আপনাদের দেখাতে পারবো, এতে কোনো সমস্যা নেই। কিন্তু শিক্ষার্থী আপনাদের যে কথাগুলো বলতে চাচ্ছি এগুলো একটু সবাই মনোযোগ সহকারে খেয়াল করবেন। সংবিধানের
বিধান সংশোধন। এই যে দেখেন লেখা আছে আপনাদের বইয়ে 131 পৃষ্ঠায় বা 32 পৃষ্ঠা হতে পারে, আপনার এখানে লেখায় যে সংবিধানের 10ম ভাগে 142 নং অনুচ্ছেদে বলা হয়েছে জাতীয় সংসদ আইন দ্বারা সংবিধানের কোনো বিধান সংশোধন বা রহিত করার ক্ষমতা রাখে। তার মানে সংবিধানের 10ম ভাগে 142 নং অনুচ্ছেদে রয়েছে আমাদের সংবিধানের বিধান সংশোধন। আর 11তম হইল বিবিধ। এখন যদি বলেন বিবিধ কি, বিবিধ কি স্যার বুঝি না। আমি আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিব। আমরা ধরেন বাজারে যখন আমরা তালিকা নিয়ে বাজার করতে যাই, ধরেন আপনার এক দোকান থেকে আপনার চাউল কিনলেন বা চাল কিনলেন, আরেক দোকান থেকে আপনার ডাল কিনলেন, সাপোজ আমি বলতেছি। এখন ধরেন চাল ডাল কেনার পরে বা আরেক দোকান থেকে আপনার সবজি কিনলেন। এখন শিক্ষার্থী, আপনি এমন একটা দোকানে গিয়েছেন, আপনি সেখান থেকে ধরেন আপনার 3-4 পদের জিনিস আপনি কিনেছেন। যেমন ধরেন সাবান কিনলেন, শ্যাম্পু কিনলেন, বা ধরেন আপনার এই জাতীয় ধরেন আরো দুই একটা উপকরণ আমরা বলতে পারি এখানে, সাবান শ্যাম্পু, বা ধরেন আপনার এখানে আরো সংসারে অন্য আরো নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমরা কিনলেন, বা টিস্যু কিনলেন, এরকম ভাবে ধরেন 3টা জিনিস আপনি কিনলেন। এখানে একটা করে নাম দিয়েছেন চাল। চাল বাবদ আমার খরচ হয়েছে 1500 টাকা সাপোজ, বা ডাল বাবদ 200 টাকা বা 175 টাকা, বা পরে আপনি বললেন সবজি, সবজিতে গেল আপনার ধরেন 300 টাকা। এখন সাবান শ্যাম্পু টিস্যু এগুলো আপনার এখানে লিখলেন অন্যান্য বা আদার্স, লিখি আমরা অন্যান্য, অন্যান্য বা আদার্স। এই যে অন্যান্য বা আদার্স শব্দটা যে আমরা লিখি, এইটা বাবদ ধরেন আমরা এখানে বললাম যে আমাদের 200 টাকা খরচ হয়েছে। তার শিক্ষার্থী এখানে কিন্তু 1 নম্বরে চাল, 2 নম্বরে ডাল, 3 নম্বরে সবজি দিছি, আর বাকিগুলোকে আমি আদার্স বলেছি, কারণ এখানে একাধিক উপাদান এখানে লেখা আছে। সেই জন্য শিক্ষার্থী আমরা অন্যান্য বা আদার্স লিখে আমরা এই কাজটি করেছি। তাহলে বলবেন এটার সাথে সম্পৃক্ত কিভাবে? আমাদের সংবিধানটা 1 থেকে 10ম ভাগ পর্যন্ত প্রত্যেকটা ভাগে আপনার বিষয়গুলো সাজানো হয়েছে। কিন্তু শিক্ষার্থী যখন আরও কিছু মানে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ বাদ রয়েছে, তখন চিন্তা করছি এই সবগুলো অনুচ্ছেদকে আমরা কি বিভাগ দিয়ে লিখতে পারি। সেই জন্য লেখা হয়েছে বিবিধ, মানে অন্যান্য, অন্যান্য বিভাগ, অন্যান্য যে মানে এটার যেমন কর্ম বিভাগ, তারপরে সংবিধান বিধান সংশোধনের বিভাগ 10ম ভাগ, 11তম বিভাগ হলো বিবিধ, অর্থাৎ এটার মধ্যে অন্যান্য যে বিষয়গুলো থাকবে সেগুলো দেওয়া আছে। গুরুত্বপূর্ণ যে অনুচ্ছেদগুলো সেগুলো একটা ভাগ লিখে পুরো সংবিধানের যা যা বাদ পড়েছে গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো এটার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে মানে সুনির্দিষ্ট কোনো বিষয় এখানে উল্লেখ নাই, যে যেমন 10ম ভাগে বিধান সংশোধন বা 10ম ভাগে 10ম ভাগে বিধান সংশোধন, 9ম ভাগে কর্ম বিভাগ, আর 8ম ভাগে যেমন এরকম শুধু মহাহিসাব নিরীক্ষক নিয়ে কথা বলা, এরকম 11তম ভাগে এখানে সব বিষয় নিয়ে কথা বলা। এই জন্য এটাকে বলছে বিবিধ। যাক, এদিকে আর আমি যাব না। এবার আমি আপনাদেরকে যেই তথ্যটা দিতে চাচ্ছি, আজকের পরীক্ষায় আপনাদের গুরুত্বপূর্ণ একটা মানে সংবিধানের বিধান সংশোধনের একটা প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসবে। বলবেন যে এটা কোন বিভাগটা আসবে। আমি আপনাদের বলি, আমাদের 1972 সালের 11ই জানুয়ারি আপনার এই দেশ রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল। বঙ্গবন্ধু আপনার বাংলাদেশে বা স্বদেশে প্রত্যাবর্তন করে 1972 সালের 10 জানুয়ারি বাংলাদেশে তিনি ফিরে আসেন। স্বদেশে প্রত্যাবর্তন করার পরে 72-এর 11ই জানুয়ারি তিনি রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন। ওই দিনই তিনি পদত্যাগ করে আবার তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেয় 11ই জানুয়ারি। তাহলে বলবেন রাষ্ট্রপতির শপথ নিল কেন? রাষ্ট্রপতির শপথ নিল কারণ হলো এটা আমাদের মুক্তিযুদ্ধকালীন
যে সরকার, ওই সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য এই জন্য তিনি রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছে। আবার ওই দিনই পদত্যাগ করে তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী যেই হয়েছে তখন থেকে এটা সংসদীয় সরকার, সংসদীয় সরকার। আর রাষ্ট্রপতি মানে রাষ্ট্রপতি শাসিত সরকার। তারপর শিক্ষার্থী এখানে 1975 সালে শেখ মুজিবুর রহমান আবার রাষ্ট্রপতি হয়েছেন। তিনি বলছেন যে না, এই দেশ আর প্রধানমন্ত্রী শাসিত বা সংসদীয় সরকার থাকবে না, হবে রাষ্ট্রপতি শাসিত সরকার। সেই থেকে 1990 সাল পর্যন্ত বিভিন্ন সামরিক শাসকরা, আর আপনার শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, তারপরে হোসেন মোহাম্মদ এরশাদ, সবাই রাষ্ট্রপতি ছিলেন। তারপর শিক্ষার্থী 1990 সালের পরে এখানে আমাদের যে বিষয়টা আসছে, তারপরে আবার এদেশের মানুষ আবার আপনার প্রয়োজন অনুভব করেছে যে এই দেশটা হবে আপনার সংসদীয় সরকার। অর্থাৎ 1991 সালে আবার আপনার এই সংবিধানের বিধান সংশোধন করে আবার এটাকে প্রধানমন্ত্রী প্রদান করা হয়েছে। সেই থেকে আজকে আমরা 2025 সালেও এই প্রধানমন্ত্রী প্রধান হিসাবে আমরা দেশ পরিচালনা করে আসছি। তাহলে শিক্ষার্থী এখানে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যখন রাষ্ট্রপতি ছিল তখন রাষ্ট্রপতি শাসিত সরকার, যখন প্রধানমন্ত্রী তখন এটাকে সংসদীয় সরকার বলে। পরে আবার চলে আসছে রাষ্ট্রপতি শাসিত সরকার, এইভাবে 1990 পর্যন্ত। 91 এসে আবার প্রধানমন্ত্রী শাসিত সরকার হয়েছে। তার মানে এটা হলো সংসদীয় সরকার। আমি আপনাদের বলি, আগে একবার সংসদীয় সরকার ছিল, আবার নতুন করে চালু করা হয়েছে। এই জন্য একে বলা হয় পুনর্প্রবর্তন। কি বলা হবে? পুনর্প্রবর্তন। তার মানে আপনাদেরকে এখানে বলতে চাচ্ছি যে আপনারা বলবেন, আমাদের এখন আজকের আলোচ্য বিষয় হলো সংবিধানের 12তম সংশোধনী বা দ্বাদশ সংশোধনী। দ্বাদশ সংশোধনী, দ্বাদশ বা 12তম সংশোধনী। খেয়াল করবেন সবাই, দ্বাদশ সংশোধনীর বিষয় হলো সংসদীয় মানে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বাতিল করে, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বাতিল করে সংসদীয় সরকার ব্যবস্থা পুনর্প্রবর্তন করা বা পুনরায় চালু করা। এটা ছিল দ্বাদশ সংশোধনীর বিষয়বস্তু। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বাতিল করে সংসদীয় সরকার ব্যবস্থা পুনর্প্রবর্তন করা। তার মানে রাষ্ট্রপতি শুধু নামে মাত্র প্রধান থাকবে, আর সকল নির্বাহী ক্ষমতার মালিক হবেন প্রধানমন্ত্রী নিজে। রাষ্ট্রপতি নামে মাত্র প্রধান, কিন্তু সকল নির্বাহী ক্ষমতার মালিক হবেন প্রধানমন্ত্রী। আর উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয়েছে। এগুলোই ছিল শিক্ষার্থী আপনার দ্বাদশ সংশোধনীর বিষয়বস্তু। আপনারা বলবেন রাষ্ট্রপতির শাসিত সরকার ব্যবস্থা বাতিল করে সংসদীয় সরকার ব্যবস্থা পুনর্প্রবর্তন, আর রাষ্ট্রপতিকে নামে মাত্র প্রধান রেখে সকল নির্বাহী ক্ষমতার মালিক প্রধানমন্ত্রীকে করা হয়েছে, আর উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয়েছে। এটাই ছিল আমাদের দ্বাদশ সংশোধনীর বিষয়বস্তু। তার মানে পুনর্প্রবর্তন কেন, এই কথাটি আমি আপনাদের বলেছি। দেখেন এখানে দ্বাদশ সংশোধনীতে লেখা আছে, আপনারা দেখেন বিষয়বস্তু, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থার পুনর্প্রবর্তন। এখানে শুধু একটি লাইন লেখা, আমি আপনাদের 2টি লাইন আরও বাড়ায় বলে দিয়েছি। আপনি বলবেন রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বাতিল করে সংসদীয় সরকার ব্যবস্থা পুনর্প্রবর্তন করা হয়েছে। তারপরে বলবেন যে এখানে রাষ্ট্রপতিকে নামে মাত্র প্রধান রেখে সকল ক্ষমতা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর হাতে, আর উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয়েছে। যাই হোক, এবার আমি আপনাদেরকে সৃজনশীল প্রশ্ন যেটা, ওইটার মধ্যে যদি একটু বুঝাই দেওয়ার চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন। শিক্ষার্থী সবাই দেখেন এখানে যে আমাদের বইয়ের 134 বা 35 পৃষ্ঠায় দেখেন, সংবিধান রাষ্ট্রের দর্শন স্বরূপ আদর্শ পরিস্থিতিতে সমাজ ও রাষ্ট্রের চাহিদার সাথে
সঙ্গতি রেখে এতে সংশোধনী আনয়ন করা হয়। বাংলাদেশের সংবিধানের একটি সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির পদকে নিয়মতান্ত্রিক করা হয়। ওই যে আমি যে কথা বলেছি যে রাষ্ট্রপতিকে নামমাত্র প্রদান রেখে এবং উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয়। তার মানে আমি আপনাদের বলেছিলাম যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বাতিল করে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, রাষ্ট্রপতিকে নামমাত্র প্রদান রেখে সকল নির্বাহী ক্ষমতার মালিক হলেন প্রধানমন্ত্রী, আর উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয়। দেখেন, প্রকৃত ক্ষমতা হয়ে ওঠেন প্রধানমন্ত্রী, আইন বিভাগের নিকট শাসন বিভাগের জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয়। তার মানে দেখেন এখানে শিক্ষার্থী, সংবিধানের কত নং অনুচ্ছেদে সংবিধানের বিধান সংশোধনের কথা বলা হয়েছে? 10ম ভাগে 142 নং অনুচ্ছেদে, 10ম ভাগে 142 নং অনুচ্ছেদে। আর ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝেন? আমি আপনাদের বলেছিলাম যে রাষ্ট্রপতির সামনে 4টি মূলনীতি থেকে যে কোনো একটা মূলনীতি পরীক্ষায় থাকবে। আর শিক্ষার্থী দেখেন, উদ্দীপকের বর্ণিত সংশোধনীটি সংবিধানের কততম সংশোধনী, তা কোন ধরনের শাসন ব্যবস্থা চালু করে? উদ্দীপকের সংশোধনীটি আমাদের সংবিধানের 12তম সংশোধনী, তা কোন ধরনের শাসন ব্যবস্থা? সংসদীয় শাসন ব্যবস্থা চালু করেছে। গণতন্ত্রের নতুন করে আবার যাত্রা শুরু হয়েছে। এই কথাগুলো এখানে আপনারা বলবেন, আমি যা বলছি আপনি তাই বলবেন, যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বাতিল করে সংসদীয় সরকার ব্যবস্থা চালু করা হয়েছে। রাষ্ট্রপতিকে নামে মাত্র প্রদান রেখে সকল নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর হাতে, আর উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয়েছে। এই তথ্যগুলো আপনি এখানে লিখে দেবেন। কিন্তু দেখেন, দ্বাদশ সংশোধনীটি বাংলাদেশের সরকার ও শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করেছে। মন্তব্যটি বিশ্লেষণ করুন। এই প্রশ্নের উত্তর আমি যদি আপনাদেরকে বলতে চাই, তাহলে আমাকে এই কথাগুলো বলতে হবে। আপনি এখান থেকে শুরু করবেন, বলবেন 1972 সালে 11 জানুয়ারি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা ছিল, কোনো ব্যক্তির নাম বলার প্রয়োজন নাই। 1972 সালে 11 জানুয়ারি আবার প্রধানমন্ত্রী শাসিত শাসন এবার সংসদীয় সরকার চালু করা হয়। 1975 সালে আবার সংসদীয় সরকার বাতিল করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করা হয়। এইভাবে 1990 সাল পর্যন্ত চলে আসে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। আর এতে করে অনেক সামরিক শাসক দেশের দায়িত্ব নিয়েছেন, অনেকে দেশ পরিচালনা করেছেন। সেইখান থেকে 1991 সালে এই রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থাকে আবার বাতিল করে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয়েছে। আর এখানে রাষ্ট্রপতিকে নিয়মতান্ত্রিক অর্থাৎ নামেমাত্র প্রদান রেখে সকল নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে। উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয়েছে। আইন বিভাগের নিকট জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এই সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের নতুন সরকার ও সংবিধানের একটি আবার শাসন বিভাগের আমূল পরিবর্তন করেছে। তার মানে এখন থেকে আমরা গণতন্ত্র চর্চা করি, মানে সঠিকভাবে গণতন্ত্র চর্চা করে আমরা সংসদে আমাদের মেম্বার অফ পার্লামেন্টেরদেরকে আমরা পাঠাতে পারি, যাতে করে আইন প্রণেতারা সঠিকভাবে দেশের জন্য আইন প্রণয়ন করতে পারে। সেই জন্য এই দিক থেকে বাংলাদেশের সরকার ও শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করেছে। এগুলো একটু বলতে হবে, অর্থাৎ প্রশংসা করতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য কাজগুলো করে দিতে পারি। আর পরবর্তী যে পরীক্ষাগুলো সেগুলো যেন আপনারা দিতে পারেন, এই জন্য সার্বিকভাবে আপনাদের সহযোগিতা করা হবে। আজকে পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।